হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2025 সালের তোমাদের 196 পেজের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে স্কুলটা আছে তার সম্পূর্ণ সমাধান কিন্তু করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে এটা টিপে নোটিফিকেশানটা অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমটা বলছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত হয়। তো সেলসিয়াস স্কেলে হয় হচ্ছে 0 ডিগ্রি আর ফারেনহাইট স্কেলে হয় হচ্ছে 32 ডিগ্রি, অর্থাৎ ডিএরটা সঠিক উত্তর। এরপরে দুয়েরটা বলছে Zn প্লাস CuSO4, এটা থেকে Zn SO4 এবং Cu হচ্ছে বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া। তো দেখো পেজ 99 আছে যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, যেখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয়। দেখো এখানটায় Zn কী করছে, Zn এই CuSO4 থেকে Cuটাকে সরিয়ে দিয়ে নিজের জায়গাটা করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে কী বলে, প্রতিস্থাপন, অর্থাৎ সরিয়ে দিচ্ছে, দিয়ে নিজের জায়গা নিচ্ছে। Zn Cuকে সরিয়ে এখানে নিজের জায়গা নিয়ে নিচ্ছে, তো এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে লিন তাপ পদার্থের কী করে, লিন তাপ পদার্থের হচ্ছে অবস্থানান্তর ঘটায়। তারপরে Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত। আমরা জানি Na-তে ইলেকট্রন সংখ্যা কত, Na-তে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। এবার Na+ হচ্ছে, অর্থাৎ একটা ইলেকট্রন কিন্তু বর্জন করছে, অর্থাৎ এর ইলেকট্রন হয়ে যাবে হচ্ছে 10, প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, অর্থাৎ 11 ছিল, 11 থেকে হয়ে গেল কত, 10, সঠিক উত্তর 10। তো কোন মৌলের কটা ইলেকট্রন সেটা তোমরা একটু মুখস্থ করে নেবে। এরপরে তাপ পরিমাপ করার যন্ত্র কি, তাপ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। থার্মোমিটার তো উষ্ণতা পরিমাপ করে, হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা পরিমাপ করে, আর সোনোমিটার হচ্ছে শব্দ তরঙ্গ মাপে। ঠিক আছে, তো ক্যালোরিমিটার দিয়ে আমরা তাপ পরিমাপ করি। তো হয়ে গেল, এবার চলে যাও আমরা দুইয়ের দাগে। সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা বলছে কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউটন সংখ্যা কত। দেখো আমরা জানি ভর সংখ্যা সমান সমান কি, ভর সংখ্যা সমান সমান প্রোটন প্লাস নিউটন, আর পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা সমান সমান সূত্র ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তো ভর সংখ্যা 23 পারমাণবিক সংখ্যা 11 সমান সমান 12 হয়ে গেল। এটা তোমরা অন্যভাবে সলভ করতে পারবে। ভর সংখ্যা সমান সমান প্রোটন প্লাস নিউটন লিখলে, আর প্রোটনের জায়গায় 11 বসিয়ে দিলে, আর নিউটন সমান সমান কত হয়ে যাবে। এটা তার থেকে ভালো তোমরা এই সূত্রটা মুখস্থ করে যাবে। নিউটন সংখ্যা সমান সমান হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, যেগুলো বললাম সেগুলো মনে রাখবে। এরপরে দুয়েরটা বলছে তাপ পরিমাপের এসআই একক কি, তাপ পরিমাপের এসআই একক হচ্ছে জুল। এবং তিনেরটা বলছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। তো আমি দুটো লিখেছি, একটা আয়রন, চিহ্ন হচ্ছে Fe, এবং কপার হচ্ছে Cu। তোমরা যে কোনো একটা লিখতে পারো, আমি দুটোই লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। তারপরে দেখো চারেরটা করবো। চারেরটা হচ্ছে 10 গ্রাম জলকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে। তো দেখো পেজ 11-তে আছে যে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলকে 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। ঠিক আছে, 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগছে। এখানে বলছে 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে, তাহলে হচ্ছে 1 গ্রামকে করতে যদি, তাহলে যদি 1 গ্রামকে করতে যদি 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে যদি 80 ক্যালোরি লাগে, তাহলে 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত কত লাগবে, 80 × 10 ক্যালোরি, অর্থাৎ 800 ক্যালোরি লাগবে। তো তোমরা এটুকু ভালো করে লিখে দেবে। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো তিনটি। তো প্রথমটা বলছে একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে। তো দেখো অঙ্কটা করবো ভালো করে। তো এখানে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে C/5 = F - 32/9, এই সূত্রটা আমরা জানি। এবং এখানটাই 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেলের মানটা বলে দিয়েছে, সি এর মান বলে দিয়েছে। তো সি এর জায়গায় 20 বসিয়ে দিলাম। তো সি এর জায়গায় 20 বসালে এখানে আমরা যদি 5 দিয়ে কাটি কত হবে, 4 × 5 = 20 হয়ে গেল। তো এটাকে এদিকে লিখে এটাকে বাম দিকে লিখলাম। এবার যদি কোনাকুনি গুণ করি, তাহলে F- নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে F - 32 থাকলো, আর 4 নং কত হয়ে গেল, 36 হলো। আর F সমান সমান কী হয়ে যাবে, 36 ছিল, 32টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। 36 + 32 = 68, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে, 68 ডিগ্রি F। ঠিক আছে, তো এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তো নেক্সট বলছে দেখো প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট, তো অ্যালুমিনিয়াম সালফেট কি, Al2SO4
হোল 3, তো এটা এইভাবে লিখবে Al, এই নিচে 2, তারপরে ব্র্যাকেট দিয়ে SO4 ব্র্যাকেট দিয়ে হোল 3, আর সোডিয়াম নাইট্রেটের কি NaNO3, NaNO3, ঠিক আছে, তোমরা এগুলো পড়ে নেবে। এরপরে দেখো প্রদত্ত বিক্রিয়াটির সমতা বিধান করতে হবে, সমতা বিধানের দুদিকে সমান করতে হবে সব কিছু। দেখো এখানে P4 প্লাস I2 ছিল, এবার সমতা বিধান মানে কি, এটা সমান হয়ে যাবে কি PI3, তো সমান করতে হবে, সমান কিন্তু হয়নি। তো এখানে দেখো 4টে P আছে, এখানে হচ্ছে কটা, এখানে হচ্ছে একটাই আছে, তাহলে এখানে 4 গুণ করে দিলে 4 হয়ে গেল, তাহলে 4টে P। আর এখানে দেখো 2টো I আছে, আর এখানে 4 × 3 কত 12টা আছে, কিন্তু তাহলে এখানে যদি 6 গুণ করে দিই তাহলে 6 দুগুণে 12টা P, এখানেও 12টা P হয়ে গেল। এইভাবে কিন্তু সমতা বিধান করতে হয়, বুঝে বুঝে করতে হয়, মুখস্থ না এগুলো, ঠিক আছে। দেখো এখানে 4টে P, এখানেও 4টে P, এখানে 6 দুগুণে 12টা, এখানে 6 দুগুণে 12টা I হয়ে গেল। এবারে দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, এটা পেজ 13 তোমরা পেয়ে যাবে। দেখো মাটির উত্তরটা হচ্ছে মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলের জায়গায় লিখে দেবে কারণ কি মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, তাই কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। ব্যাপারটা খুবই ইজি। দেখো মাটির কলসিতে জল কিন্তু ঠান্ডা থাকে, আমাদের গ্রামের দিকে রাখে, ঠিক আছে। তো কেন থাকে, কারণ হচ্ছে মাটির, আমরা সায়েন্সের স্টুডেন্ট, তো জানতে হবে কেন ঠান্ডা থাকে। তো মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, তো ওখান দিয়ে চুইয়ে চুইয়ে জলগুলো পড়ে, এবার জলগুলো যখন পড়ে তখন সূর্যের আলোতে কি হয়, তাপে ওই জলগুলো বাষ্পীভূত হয়। এটা যে বাষ্পীভবন হচ্ছে ওর জন্য যে লিন তাপ দরকার হয়, সেটা কিন্তু কলসি আর কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপটা সংগ্রহ করে, তো তাপটা বেরিয়ে যাচ্ছে, তো এর জন্য কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তো এরপরে দেখো লাইফ সায়েন্সের প্রশ্নগুলো করবো, একের দাগের প্রথমে করব। দেখো একের দাগে আছে লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো কি, এটা হচ্ছে হিমোগ্লোবিন। আমরা বলি রক্তে হিমোগ্লোবিন থাকে, তো এটা এভাবে মনে রাখতে পারবে। নেক্সট বলছে দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো, তো দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হচ্ছে ভিটামিন এ, এবং এটা ভিটামিন এ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, ভিটামিন এ ফ্যাটে দ্রবণীয়। তারপরে তিনি এটা বলছে ওজন হিসাবে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে কি, লালায় থাকে, কত 95%, সব থেকে বেশি থাকে লালায়। নেক্সট দেখো 2-1 বলছে শূন্যস্থান পূরণ, এক বলছে ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো, আমরা জানি ভাতে চাল এগুলো কি থাকে, এগুলো থাকে কার্বোহাইড্রেট থাকে। তারপর একটা বলছে মেরাসমাস রোগটি হলো ড্যাশ ও ড্যাশ এর অভাবজনিত রোগ, তো মেরাসমাস রোগটি হলো প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগ। তারপর এটা বলছে ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল, তো ফাইটোকেমিক্যাল হচ্ছে ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড হচ্ছে ফাইটোকেমিক্যাল। তো হয়ে গেল। এবার দেখো নেক্সট আমরা করব হচ্ছে 3-এর দাগে, তো 3-এর দাগে বিশদী শব্দটি কারণসহ খুঁজে বের করে লেখো, তো কারণসহ আমাদের লিখতে হবে। দেখো এখানে কেরাটিন আছে, ভিটামিন, মায়াসিন এবং অ্যাক্টিন আছে। তো দেখো আমি তো বইয়ের থেকে এটা তোমাদের দেখিয়েছি। তো কেরাটিন, এই দেখো এই প্রোটিন কেরাটিন এগুলো কি, এগুলো সবই হচ্ছে প্রোটিন, কোথায় থাকে সেটাও দেখে নাও, এগুলো সবই কেরাটিন, মায়োসিন এবং অ্যাক্টিন, এগুলো প্রোটিন, কিন্তু ভিটামিনটা একটা ভিটামিন না, তো ভিটামিনটা আলাদা হবে। এবং কেরাটিন দেখো কোথায় থাকে, চুল আর নখে থাকে। অ্যাক্টিন মায়াসিন হচ্ছে দেখো মায়াসিন, আর অ্যাক্টিন হচ্ছে পেশিতে থাকে, তো এগুলো প্রোটিন, আর এটা হচ্ছে ভিটামিন। তো বিশদেশ পেয়ে গেলাম, কারণটা পেয়ে গেলাম। এরপরে দেখো মেটানিল ইয়েলো ট্রান্সফ্যাট, সাইক্লামেট এবং সোডিয়াম ক্লোরাইড। তো এখানে দেখো খাদ্য আর কি কি মিশে থাকে, তো খাদ্যের মধ্যে অনেক, এই যে এখানে বিশদিষ্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর মেটানিল ইয়েলো ট্রান্সফ্যাট এবং সাইক্লোমেট হচ্ছে, এগুলো হচ্ছে খাদ্যে মিশে থাকা বিভিন্ন ক্ষতিকারক পদার্থ। যেমন দেখো মেটানিল ইয়েলো হলুদ, মিষ্টি এবং সস্তা বিরিয়ানিতে মেশায়, ঠিক আছে, এই জন্য কালার হয়। ট্রান্সফ্যাট হচ্ছে পটেটো চিপস, ভুট্টাই, খই, এগুলো তো মিশিয়ে দেয়। আর সাইক্লামেট হচ্ছে কোথায় মেশায়, সাইক্লামেট হচ্ছে চা, কফি এবং নানা ফলের স্বাদের রসে মিশিয়ে দেয়, ঠিক আছে। এবং সোডিয়াম ক্লোরাইড এটা কি, এটা হচ্ছে এক ধরনের লবণ, তাহলে এটাই হচ্ছে বিশদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 4-এর দাগের প্রশ্নগুলি করব, তো অনেক বিকল্প আছে একটা করে, তো পুরোটাই করব। দেখো তো দেখো 4-এর প্রথমটা আছে মস্তিষ্কে জল কী রূপে অবস্থান করে, জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা। দেখো প্রথমটা যে আছে মস্তিষ্কে জল কী রূপে অবস্থান করে, এটা পেজ 175 পেয়ে যাবা। মস্তিষ্কে অংশের নাম এবং জল কি থাকে, মস্তিষ্ক হচ্ছে জল হচ্ছে সেরিব্রো স্পাইনাল তরল, সেরিব্রো
স্পাইনাল তরল বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটাকে সেরিব্রোএসএফও বলা হয়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডও বলা হয়, ঠিক আছে, সেরিব্রোস্পাইনাল তরল। এছাড়া আমি বাদবাকিগুলো তোমাদের করে দিয়েছি, তোমরা পারলে মুখস্থ করে নেবে, যেমন মুখ বিরোধে লালা, যকৃৎ হচ্ছে পিত্ত, রক্তনালী বা হৃৎপিণ্ডে হচ্ছে রক্ত হিসাবে থাকে, মূত্রথলিতে জল হচ্ছে মূত্র হিসাবে থাকে, চোখে হচ্ছে অস্ত্র হিসাবে থাকে, ত্বকে ঘাম, অস্থিসজ্জায় পিচ্ছের রস। মেন ইম্পর্টেন্ট হচ্ছে মস্তিষ্কে জল কী রূপে থাকে, সেরিব্রোস্পাইনাল তরল বা ফ্লুইড হিসাবে। এরপরে দেখো পরের পার্টটা করব, জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা। তো এটা বইয়ে ভালো ছিল না, আমি নিজে তোমাদের লিখে দিচ্ছি। দেখো জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা কি। এক হচ্ছে শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হলে ঘামের মাধ্যমে তা জলের আকারে ত্বক থেকে বেরিয়ে যায়, আর দুই হচ্ছে ঘাম বাষ্পীভূত হয়ে ত্বকের তাপমাত্রা কমে যায় এবং তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো তাপমাত্রা নিয়ন্ত্রণে শুধু জলের ভূমিকা পয়েন্টগুলো লিখতে হবে, শুধু জলের ভূমিকা লিখলে হবে না, ঠিক আছে। আমরা যদি জীবদেহে জলের ভূমিকাটা লিখি হবে না, জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে কী কী ভূমিকা আছে সেটা আমরা লিখেছি। তো এরপরে দেখো অথবা যেটা ছিল উদ্ভিজ্জ প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম। তো এটা 152 পেজে পেয়ে যাবে। দেখো উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে চাল, সিম, কাঁঠাল বীজ, বাজরা, ভুট্টা, রসুন, লবঙ্গ, এলাচ, ধনে, হলুদ এবং প্রাণী খাদ্য ছানা, পনির, কাঁকড়া, দুধ, এগুলো এতগুলো আছে, তোমরা যে কোনো একটা করে লিখে দেবে। আমি তোমাদের সব ভালো করে বই থেকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা পড়তে সুবিধা হয়। জাস্ট আমরা প্রশ্ন করছি না, সাথে আরও যে প্রশ্নগুলো আছে সবই আমরা করে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমার চ্যানেলে পার্থক্য একটা। এবার দেখো পরের যে পার্টটা ছিল প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ, এটা 151 পেজে পেয়ে যাবে। তো পয়েন্ট করে লিখবে, দুটো কাজ বলেছে, পয়েন্ট করে লিখবে। দেখো এখানে আছে শক্তি উৎপন্ন করতে, দেহের বিভিন্ন অংশ কলা গঠনে, ক্ষত সরাতে, শ্বাসবায়ু পরিবহনে, পেশির সংকোচনে ভিন্ন ভিন্ন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। পয়েন্ট এখান থেকে অনেক পয়েন্ট করতে পারবে, একটা পয়েন্ট করতে পারবে। বা দেহের রোগ প্রতিরোধেও প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো জায়গা কেটে গেলে ওই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে রক্তের প্লাজমা থাকা প্রোটিন কিন্তু সাহায্য করে। তো এতটা তোমাদের প্রোটিনের কাজ, এখান থেকে তোমরা অনেক পয়েন্ট বানিয়েও লিখতে পারবে, ঠিক আছে, 1-2 করে লিখবে, ওকে। আর এটা হচ্ছে অতিরিক্ত প্রোটিনের শরীরে জমা হলে বাত, কিডনি স্টোন এবং অন্যান্য সমস্যা, প্রোটিন বেশি হলে কী কী সমস্যা সেটা আছে। তো উত্তর এতটা তোমরা লিখবে, ঠিক আছে। এরপরে দেখো সালোক সংশ্লেষ কাকে বলে। তো এটা বই ভালো ছিল না, আমি এটা সহায়িকা থেকে দেখো ছবি তুলে দিয়ে দিয়েছি। সালোক সংশ্লেষ কাকে বলে, এটা একটা আবছা আছে, তোমাদের আমি বলছি, তোমরা শুনে নাও। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত জীব যে বিশেষ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড জলকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। আমরা জানি কি সূর্যালোকের উপস্থিতিতে জীব কী করে, কার্বন ডাইঅক্সাইড আর জলকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন কী করে, ত্যাগ করে, তাকে কিন্তু সালোক সংশ্লেষ বলে। খুব ইজি, সূর্যালোকের উপস্থিতি সূর্য থাকে, ক্লোরোফিলযুক্ত জীব যে বিশেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর জলকে কাজে লাগিয়ে কী করছে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে, আর যতটুকু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তার সমপরিমাণ অক্সিজেন দিচ্ছে, এটাকে বলা হয় সালোক সংশ্লেষ। এরপরে যে পার্টটা ছিল বিএমআই বা দেহভর সূচকের সূত্রটি কি। দেখো সূত্রটি এখানে আছে, এটা পেজ তোমরা 167 পেয়ে যাবা। বিএমআই সমান ওজন বাই উচ্চতা তার স্কোয়ার, ওজন বাই উচ্চতা তার স্কোয়ার। ওজন তোমার যা ওজন হবে দেহের, তোমার দেহের ওজন যদি 62 হয় আর উচ্চতা যদি 1.7 মিটার হয়, তাহলে এটাকে ভাগ করলে তোমার বিএমআই বেরিয়ে যাবে। এবং স্বাভাবিক কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই কত হবে, স্বাভাবিক বিএমআই হচ্ছে 18.5 থেকে 25 হতে হবে, ঠিক আছে, কোনো ব্যক্তির স্বাভাবিক। তো ওজন আর উচ্চতার যে একটা অনুপাত সেটা যেন ঠিক থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো স্বাভাবিক বিএমআই হচ্ছে 18.5 থেকে 25, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লাস 7-এর প্রথম যে মডেল সেট স্কুল আছে তার পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবও করে দেবে। আর তোমরা যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না থাকো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকো, নাম হচ্ছে লার্নার জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। এছাড়া তোমাদের যদি এই পিডিএফটা যদি কারো লাগে, অনেকে পিডিএফ চাই আমাকে, তাহলে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে, নাম্বারও শেয়ার করে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমাদের পিডিএফ পেয়ে যাবে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের আমাকে এসএমএস করবে যে স্যার আমার ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের স্কুল 1-এর পিডিএফটা লাগবে। তো আমি তোমাকে একটা কিউআর কোড দিয়ে দেবো, তো সেখানে 5 টাকা পেমেন্ট করে দেবে, একটা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তাহলে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।